কনজাইন টুইন্স, সিয়ামিজ টুইন্স, বা বাংলায় বলতে পারেন জুড়ে থাকা যমজ। এই পৃথিবীতে এরকম অদ্ভুত ব্যাপার একটা নয়, অনেক কেস আছে। এই জন্য এই জোড়াকে অপারেশনের সাহায্যে আলাদা করে দেওয়া কোনো নতুন ব্যাপার নয়। সো ডোন্ট ওয়ারি, কমপ্লিকেশন তখনই হয় যখন দুজনের মধ্যে কোনো কমন অর্গান থাকে, যেমন ধরুন হার্ট, কিডনি বা লাংস। কিন্তু মিহিকা আর মায়ার কেসে দুজনের যে অর্গান আছে সবই আলাদা আলাদা। শুনলে তোমরা, এখন তোমরাও বাকি মেয়েদের মতো স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারবে। কিন্তু আগাসা আঙ্কেল, আমি মিহিকা দিদির থেকে আলাদা হতে চাই না। 22 বছর ধরে দিদির সাথে জুড়ে আছি। মা বাবা তো ছোটবেলায় ছেড়ে চলে গেছেন। দিদি তো আমাকে চলা, বলা, এমনকি বাঁচতেও শিখিয়েছে। ওর সাথে থাকলে মনে হয় আমি বেঁচে আছি। ওর থেকে আলাদা হলে আমি বাঁচতে পারবো না। মায়া মা, এই অপারেশনের ফলে সির্ফ তোমার শরীর মিহিকার থেকে আলাদা হয়ে যাবে, তুমি না। তাই না মিহিকা? আর নয় তো কি, অপারেশনের পরেও আমি সবসময় তোর সঙ্গে থাকবো, বুঝলি? না মিহিকা দিদি, আমি তোমার থেকে আলাদা হতে চাই না। আর তাছাড়া তুমি তো জানো আমাকে, অপারেশনকে আমি খুব ভয় করি। দেখো মায়া মা, কতদিন একে অপরের সাহায্যে। ছেড়ে দিন আগাশি আঙ্কেল, মায়া এই অপারেশনকে ভয় পাচ্ছে, আর এখন আমিও এই অপারেশন করাতে চাই না। আর এমনিতেও আমরা এভাবেই খুশি, জুড়ে থাকা বোন, তাই না মায়া? মিহিকা তুমিও? আরে তুমি তো বুদ্ধিমতী মা। আগাশি আঙ্কেল, ওরকম বুঝতার হয়ে কি লাভ যে নিজেদের বোঝে না? আর এমনিতেও মায়া শুধু আমার বোন না, আমার ছায়াও। ছায়া তো মানুষের মৃত্যুর পরও তার পিছু ছাড়ে না। তাছাড়া আমরা তো এখনো বেঁচে। বেঁচে তো তোমরা এই জন্য আছো কারণ আমার খেয়ে পড়ে বেঁচে আছো। মামা? মামা? হ্যাঁ, মামা। তো তোমরা এখানে পালিয়ে এসছো? হ্যাঁ, আমাকে না বলে, নিজের মামাকে না বলে অপারেশন করাচ্ছ। এই অপারেশন এদের ভালোর জন্যই ভান্ডারি। এদের ভালো? তাহলে আমার ভালো কি করে হবে? আরে আমি ছোটবেলা থেকে এদের মানুষ করছি। আরে এদের মা তো এদের জন্ম দিয়েই আত্মহত্যা করে মরে গেছে, আর এই অশান্তি আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে। আর যে নরকে তুমি ওদের ঠেলে দিচ্ছ ওদের অসহায়তার প্রদর্শন করে, তার বেলা এই স্টেজ শো, টিভি, কে জানে কোথায় কোথাও ঘোরাও ওদের। ওদের অসহায়তাকে লোকের মনোরঞ্জনের ব্যবস্থা করে রেখেছো তুমি, লোভী মানুষ। ওই আগাসে সাহেব, আমি যেই হই এদের নিজের মামা, আর তুমি এদের কেউ হন। আর আজকের পরে যদি তুমি এদের সাথে দেখা করার চেষ্টা করো, আর যদি এদের কোথাও ডাকো, তো আমি একা আসবো না, সাথে পুলিশ নিয়ে আসবো। মামা, ওনাকে ছেড়ে দাও না, আমরা তোমার সাথে যাচ্ছি এক্ষুনি। বাড়ি তো তোমাদের যেতেই হবে, আর 1 মিনিটও তোমাদের এখানে থাকতে দেব না। কাল তোমাদের একটা টিভি প্রোগ্রামেও যেতে হবে, তার জন্য আমি অ্যাডভান্সও নিয়েছি। চলো, না জুতো খুলবো? চল। সরি ডক্টর আগাশে, আমার তো মনে হয় না যতক্ষণ এদের কংস মামা বেঁচে আছে আপনি এই 2 বোনের কোনো ভালো করতে পারবেন। বেঁচে আছে, কিন্তু কতদিন? হ্যাঁ হ্যাঁ নিশাজি, পয়সা পেয়ে গেছি আমি। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, কালকে 2 মেয়েই আপনার চ্যানেলের স্টুডিওতে পৌঁছে যাবে। কিন্তু আপনি একটা ব্যাপার মাথায় রাখবেন, এদের প্রত্যেকটা খেলার নতুন করে পয়সা লাগবে, এক্সট্রা মানি। হ্যালো হ্যালো, আরে যা খেতে গেছে।
আরে তুই কেন তোর কাজ কাটছিস? আরে হাঁপিয়ে গেছিলাম সেট। জানোয়ার কোথাকার। এই আমার কোটি টাকার নোট, আয় এদিকে আয়। আমার ব্যাপার, একজনকে ডাকো তো দুজন আসবে, একটার উপর একটা ফ্রি। তোদের মা বাবাও যে কি পাপ করেছিল কে জানে, যে তোদের মতো সন্তান হয়েছে। এটা ছোট করে বানিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি। সেট আমি দিয়ে দিচ্ছি। সাবধানে, পড়ে যাবে। যাও বেড়া। ও মামা, ও মামা, ওই আমরা ভাবছিলাম যে আমরা একটা কম্পিউটার কোর্স করব ভবিষ্যতের জন্য। হ্যাঁ, কম্পিউটার কোর্স তো? আরে কম্পিউটার কোর্স করে কি করবি? চাকরি করবি? আরে তোমরা তো সার্কাসে খেলা দেখানোর কাজ পাবে। বেরো এখান থেকে। আরে বেরো, না তো জুতো দিয়ে মারবো। ধ্যাৎ, আরে মামা, আমি কোথায় ছিলাম? 70, আগে হ্যাঁ 70, 71, 72, 73। সেট কি হলো? সেট কি হলো? সেট সেট কি হলো? কি চল চল। হ্যাঁ 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 হ্যাঁ, জল আনছি। হঠাৎ করে কি হলো সেট? তাড়াতাড়ি সেটি কি হলো? কি তাড়াতাড়ি। সেট কি হলো? কি সেট? উঠুন সেট, সেট সেট, মায়া, মায়া, মিহিকা, তাড়াতাড়ি এসো। সেটার কি হয়েছে? ইন্সপেক্টর সাহেব, সবকিছু আমার সামনেই হয়েছে। ভান্ডারি শেঠ দুডক মদ খেলো, আর তারপরে ওনার গলায় ব্যথা হলো, এমন ছটফট করে বললো জল জল। আমি জিজ্ঞেস করলাম সেট কি হলো, কি হলো সেট, কি হলো? বললো জল জল। তারপরে মাটিতে পড়ে গেল, মুখ থেকে গ্যাসলা বেরোলো। তারপর
মদের ওই গ্লাসটা কোথায়? ওইখানে আছে সাহেব। আরে এখানেই তো ছিল, এখানেই তো কথা বলছিলাম। তোমরা দুজনে তোলনি তো? তোমাদের দুজনের মধ্যে ওই ড্রিঙ্ক কে বানিয়েছিল? ওই আমি। কিন্তু সেটার জন্য তো মায়া। তুমি জানো না আমি। স্যার, ওই ওই ড্রিঙ্ক আমি বানিয়েছিলাম। পাক্কা? অবাক করে দিস তুই দাবে। তুই নিজেই একজন আইনের রক্ষক, তো আমার থেকে আইনের পরামর্শ নেওয়ার কি আবশ্যকতা পড়লো তোর? কেডি, এই কেসটাই এমন, এই ব্যাপারে আইনের কোনো বইতে কিছুই লেখা নেই। আচ্ছা, কেন, কি আছে এই কেসে? কেডি দুজন যমজ বোন। দাবে, যমজ বোন দুজনেই হয়। আমি বলছি জোড়া বোন। ওদের মধ্যে একজন কেউ যদি খুন করে তো অন্যজন আর কি হবে? কি আর হবে, যে হত্যা করেছে সে সাজা পাবে। আর আই এম সরি কেডি, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, ওই দুজন যমজ বোন একে অপরের সাথে জুড়ে আছে কোমর থেকে। রিয়েলি ইন্টারেস্টিং। দাবে, আমার অনুমানে ভারতীয় ওকালতির ইতিহাসে এটা প্রথমবার হচ্ছে। মানে যদি অপরাধী সাজা পায় তো সঙ্গে নিরপরাধও শাস্তি পাবে, আর যদি নির্দোষকে যদি ছেড়ে দিই তাহলে সেক্ষেত্রে হত্যাকারী রেহাই পেয়ে যাবে। খুবই অদ্ভুত একটা কেস। এবার তুমিই বলো যে আইন এখানে কি করতে পারে? হ্যাঁ, এখানে আইন এটা করতে পারে যে আমাকে নিয়ে ওই বোনেদের কাছে যেতে পারে। কেডি, আমি তোমার কাছে প্রশ্ন নিয়ে এসেছি, কারোর কেস নিয়ে নয়। ঠিক আছে, দেখ দাবে, আমার অনুমানে একটাই রাস্তা আছে, হয় দুজনকেই অপরাধী প্রমাণ করা হোক, নয়তো দুজনকে নির্দোষ। এখন তোকে সাহায্য করার জন্য আমি তোকে প্রণালীর নাম্বার, মায়ার নাম্বার, IM জসওয়ালের নাম্বার, তুই যার নাম্বার বলবি আমি তোকে দিতে পারি। আর নয়তো বোনদের সঙ্গে দেখা করতে যেতে পারি। কি করব বল? বলেছিলাম না আমি তোকে। আর যদি তুই আমার কথা শুনতিস তাহলে এই দিন দেখতে হতো না তোকে। আমি এর বেশি আর কিছুই বলতে চাই না, তুই যা এখান থেকে। যাচ্ছি, এখন তো আমি যাচ্ছি, কিন্তু আবার আমি আসবো। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস মিহিকা, এত সহজে নয়। তো তুমি মায়া। তুমি মিহিকা। ইন্সপেক্টর দাবে বলছিলেন যে তোমাদের উপর তোমাদের মামা অমরনাথ ভান্ডারীর হত্যার অভিযোগ রয়েছে, কিন্তু তোমার উপর নয় মিহিকা। তুমি যদি চাও তো এখান থেকে তোমার রেহাইয়ের অ্যাপিল করতে পারো। না স্যার, তার কোনো দরকার নেই। আমি খুশি যে এই সময়েও আমি আমার বোনের সাথে আছি। আর আমি জানি যে ও নিরপরাধ, ও মামাকে মানেনি। তোমার মামার মৃত্যু বিষ খাওয়ার কারণে হয়েছে, সেই বিষ যেটা ওনার মদের গ্লাসে মেশানো হয়েছিল। আর সেই সময় রান্নাঘরে তোমরা দুজনেই ছিলে। এটা তো একেবারেই স্পষ্ট যে এই বিষটা হয় তুমি মিশিয়েছিলে মায়া, আর নয়তো তুমি মিহিকা। মিহিকা দিদি কিছু করেনি, আর আমিও না, আমরা দুজনেই নির্দোষ। স্যার, এমনও তো হতে পারে যে খুনি কোনো তৃতীয় জন। হ্যাঁ, হতেই পারে, এটা হামেশাই এরকমটা হয়। তৃতীয় থেকে মনে পড়লো এই যে মহাশয় যে এতক্ষণ এখানে চিৎকার করছিলেন, এইমাত্র গেলেন, যে তিনি কে? ও জশন, আমাদের পাশের বাড়িতে থাকে। আপনাদের দুজনের বন্ধু? মিহিকা দিদির, আমার না। আগে স্যার, আমি মিহিকা আর মায়াকে ছোটবেলা থেকে জানি। আসলে আমার ভালো বনে দুজনের সঙ্গে।
ছোটবেলায় তো আপনি ভালোই বনিয়েছেন, এখন আদালত এটা জানতে চায় যে আপনি যৌবনে এখন কি করেন। আমি বলতে চাইছি যে আপনি 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 কাজ কি করেন, আপনার পেশা কি? আমি হিরে ব্যবসায়ীর কাছে কাজ করি স্যার। আসলে হিরে যাচাই আর তার পরিষ্কারের কাজ আমার। হিরে পরিষ্কার, এটা কি করে হয়? ইওর অনার, এই প্রশ্নটার এই কেসের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। মিস্টার জসওয়াল, ইওর অনার, আপনি এটা ভালোভাবে জানেন এবং পাঠক সাহেবও যে আমি অহেতুক প্রশ্ন করি না, কারণ আমার জন্য টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ ট্যালেন্ট। ইওর অনার, এই প্রশ্নটার এই কেসের সাথে গভীর সম্পর্ক আছে। ওকে, প্রসিড। তো ইন্টারাপ্ট করে দিলেন, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, হিরে পরিষ্কার, এটা কি করে হয় হিরে পরিষ্কার একটু বলুন। স্যার, ওই পটাশিয়াম সায়ানাইডের সলিউশন। কি? জোরে 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 বলুন একটু। স্যার, ওই পটাশিয়াম সায়ানাইডের সলিউশন। পটাশিয়াম সায়ানাইড, ইওর অনার, মানে সেই বীজ যেটা দিয়ে অমরনাথ ভান্ডারীর মৃত্যু হয়েছে। স্যার, আসলে পটাশিয়াম সায়ানাইড সলিউশন দিয়ে আমরা হিরেটাকে ধুয়ে ওটাকে পরিষ্কার করি। তার মানে এটা হলো যে এই পটাশিয়াম সায়ানাইড আপনি সবসময় আপনার কাছে রাখেন? আগে হ্যাঁ, আমার ঘরে, যেটা এর ঘরের লাগোয়া, ব্যাস ওখানেই। দ্যাটস ইট। পাঠক সাহেব, আপনার উইটনেস। জশন, দয়া করে আপনার ওই ডান হাতটা দেখাবেন। কি লেখা আছে? মিহিকা। যতদূর আমি জানি যে মানুষ তার শরীরের কোনো অংশে শুধুমাত্র তার নামই খোদাই করে থাকে যে তার খুব প্রিয় হয়ে থাকে, ভালোবাসার হয়, আদরের হয় সে। তো কি তোমার হাতের ওপর মিহিকার নাম লেখা থাকাটা এই বিষয়ের সংকেত নয় কি যে তুমি মিহিকাকে ভালোবাসো? আগে স্যার, আমি মিহিকাকে ভালোবাসি। আর বিয়েও করতে চাইছিলে? আগে, কিন্তু মিহিকার মামা থাকতে আপনার এই স্বপ্নটা সত্যি হতে পারছিল না। তাহলে কি এটাই কারণ ছিল জশন যে মিহিকাকে তার মামার ওই ছায়ার স্পর্শ থেকে দূরে সরিয়ে দেওয়া? এক মিনিট। সরি টু ইন্টারাপ্ট ইওর অনার, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। না, যদি জশন মিস্টার ভান্ডারীকে মেরে থাকতো তাহলে মিহিকা মামার কয়েদ থেকে নিশ্চয়ই ছাড়া পেত, মানলাম। কিন্তু নিজের বোন মায়ার কবল থেকে কি করে ছাড়া পেত? মানে ওরা যেরম ভাবে এই যে জুড়ে আছে, আপনার মনে হয় না একটু প্রবলেমেটিক হয়ে যেত? আপনার কি মনে হয় কেডি পাঠক সাহেব যে এই বিয়েটা বাস্তবে পসিবল? না। ইওর অনার, যেরম ভাবে এই বিয়ের থিওরিটা ইম্পসিবল, ঠিক সেরকম ভাবেই স্যারের অভিযোগটাও অযৌক্তিকর। আমি জানতাম স্যার যে আমার পেশার কারণে এই সাইনাইডের ব্যাপারটা আমার উপরেই আসবে, কিন্তু জজ স্যার, আজ আমার ইচ্ছার বিরুদ্ধে আদালতের সামনে সব সত্যি বলতে চাইছি। জজ সাহেব, ভান্ডারী মামার মরার একদিন আগে এই দুই বোন আমার ঘরে এসেছিল। আর দেখ মিহিকা, যদি তুই আমাকে ফিরিয়ে দিস না, দিব্যি করে বলছি আমি এই বিষ খেয়ে আমি আত্মহত্যা করব। জশন, কেন করছো তুমি এসব? আমাদের ভবিষ্যতে কি হবে? যতক্ষণ মায়া আছে আমার সাথে, তুমি আর আমি কখনো... আরে অপারেশন করি আলাদা কেন হয়ে যাচ্ছ না তোমরা দুজন? কতবার ডক্টর আকাশে বলেছে যে সব কিছু হতে পারে, কিন্তু এই তোর ভীতু বোন না নিজে শান্তিতে বাঁচবে, না আমাদের দুজনকে। জশন, খবরদার যদি তুমি আমার বোনের ব্যাপারে কিছু বলেছো তো। এই বেচারির আমি ছাড়া আর কে আছে? আমি তোমার ভালোবাসার কদর করি জশন, কিন্তু যদি আমাকে আমার বোন আর তোমার মধ্যে কাউকে বেছে নিতে হয়, তাহলে আমি আমার বোনকেই বেছে নেব। আর এই যদি তোর সিদ্ধান্ত হয় না, মনে রাখিস তুই একদিন খুব পস্তাবি।
তুমি মায়াকে বিষের শিশি চুরি করতে নিজে দেখেছো? আগে স্যার। তাহলে তো স্পষ্ট এটা জশন যে তুমি ওকে থামিয়েছিলে, আটকেছিলে, বাধা দিয়েছিলে। আগে না, আমি কিচ্ছু করিনি। আজব ব্যাপার। স্যার, কেডি স্যার, আই উড লাইক টু আস্ক ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্লিজ। তুমি মানে আটকালে না, কিচ্ছু করলে না? সাইনাইড হজম করা যতটা কঠিন ততটাই কঠিন এই কথাটা হজম করা, ইয়োর অনার। জশন, তোমার ঘরে তোমার চোখের সামনে দিয়ে কেউ বিষের শিশি চুরি করে নিয়ে চলে যায় আর সেইটা তোমার নজর এড়িয়ে যায় কেন? আরে ভাই, এটা বিষ, এটা চায়ের পাতা না যে কিছু যাবে আসবে না। আসলে আমার মনে হয়েছিল যে মায়া নিজের বোনের উপরে বোঝা হওয়ার কথা ভেবে আত্মহত্যা করতে চায়, আর হয়তো এই জন্য ওই বিশেষ শিশির আমার ঘর থেকে চুরি করেছিল। এই জন্য তুমি চুপ থাকলে। তোমার এটা মনে হলো যে বিষ খাওয়ার পরে মায়া মারা যাবে, মিহিকা মায়ার কবল থেকে আর তোমার বুকে। এক্সেলেন্ট, বাট ইওর অনার ব্যাপারটা এরকম ছিল না, কারণ মায়া নিজেকে না ওর মামাকে মারতে চেয়েছিল। আমায় রাইট আর আমায় রাইট মায়া? উপস, সরি স্যার, আপনার লাইনটা বলে ফেললাম আমি। ক্যারি অন। এটাই চেয়েছিলাম আমি। জশন মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমি মানছি যে ওই সময় সবকিছু হয়েছিল, কিন্তু মায়া ওই বিশেষ শিশি চুরি করেনি। হ্যাঁ, আমি তো কোনো শিশি চুরি করিনি। দুটো কথাই হতে পারে ইওর অনার। এক, নয়তো মায়া ওই বিষের শিশিটা চুরি করেনি, নয়তো দুই, তুমি নিজের বোনকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছো। একটা তৃতীয় কারণ আরো রয়েছে ইওর অনার। মদের ওই গ্লাসটা যার মধ্যে বিষ মেশানো হয়েছিল, হত্যার অস্ত্র যেটা হত্যার জায়গা থেকে, হত্যাস্থল থেকে বেপাত্তা, আর এখনো পর্যন্ত পুলিশ তা পায়নি। দুটোই কারণ আছে এটার। এক, মায়া, দুই, মিহিকা। ইওর অনার, আমি এটা মনে করি যে এটা দুই বোনের মিলিত কাজ। একটা তৃতীয় কারণও রয়েছে ইওর অনার। মিস্টার ভান্ডারীর গৃহভৃত্য ফুকন। হুজুর, আমাকে কেন ডেকেছেন এখানে? আমি তো নিজেই পুলিশকে সমস্ত ড্রামাই বলে দিয়েছি, বিনা কোনো চাপে। এটার মানে এই দাঁড়ায় যে আপনি আইনকে সাহায্য করার একটা চিন্তা ভাবনা করেন। আগে তাহলে তো অবশ্যই আপনি আজ এই আদালতে সত্যি কথাটাই বলবেন। আগে চলুন বলে ফেলুন, যখন আপনি ভান্ডারী বাবুকে মরতে দেখেছিলেন তখন সর্বপ্রথম কি করেছিলেন আপনি? হ্যাঁ, আমি তাড়াতাড়ি বাইরে গিয়ে ডক্টর আগাসাকে ফোন করি যাতে উনি তাড়াতাড়ি এসে ভান্ডারী শেঠকে বাঁচিয়ে দেন, আর সেই সময় এই দুই বোন গ্লাসটাকে সরিয়ে থাকবে। স্যার, ও মিথ্যে বলছে। এর উল্টো হয়েছিল। ওই আমাকে আর মায়াকে রান্নাঘরে পাঠিয়েছিল জল আনার জন্য, আর মামার লাশের সাথে ও একাই ছিল। চড়িয়ে দেবো তোকে, এক নম্বর মিথ্যাবাদী। মিস্টার ফুকন, আপনার কথার ওপর কাবু রাখুন। হুজুর, মাপ চাইছি। শান্ত শান্ত হন আপনি, উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। ইওর অনার, সরল ভাষায় বলতে গেলে ফুকন বাবু মিথ্যা কথা বলছেন আর বোনেরা সত্যি কথা বলছেন, কারণ ডক্টর আকাশের বক্তব্য অনুযায়ী ওনাকে ফোন মিহিকাই করেছিলেন। আরে আমি ফোন করেছিলাম, বাপের দিব্যি। এই ডক্টর আকাশে মিথ্যা বলছে এই দুই বোনকে বাঁচানোর জন্য। সাহেব, আমি গ্লাসটা তো সরাইনি। ছাড়ুন ফুকন বাবু এটা। দেখুন, এটা বলুন যে ওখানে এই ঘটনাস্থল থেকে ওই গ্লাসটা ছাড়া অন্য কোনো বস্তু কি বেপাত্তা হয়েছে? উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে টাকার বান্ডিল, যেটা উনি গুনছিলেন বসে বসে ওনাকে হত্যা করার কিছুক্ষণ আগে। কত টাকা ছিল সেখানে? আমি কি করে জানবো সাহেব? কিসের বান্ডিল? আরে এই বান্ডিলটা দেখুন, এটা এই বান্ডিল যেটা
পুলিশ আপনার সিন্ধুকের একটা গোপন কক্ষ থেকে পেয়েছে। গুনেছেন তো নিশ্চয়ই আপনি, বলে ফেলুন না যে কত টাকা রয়েছে এর মধ্যে। জল 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 করে যাচ্ছেন আপনি একটা প্রশ্নে। কোনো ব্যাপার না, আমি নিয়ে আসছি। প্রসিকিউটর সাহেব, আপনার যদি আপত্তি না থাকে তো নিন নিন, খেয়ে নিন। বিরোধী পক্ষের জল হয়তো শুট করে যাবে আপনার। এবার বলুন। সাহেব, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি মিথ্যে বলেছি। টাকা আমি চুরি করেছি। হয়েছিল এটা যে যখন ভান্ডারি শেঠ পড়ে যাওয়ার পর ডাক্তার আর পুলিশ আসার আগে তোমরা ভেতর থেকে জল নিয়ে এসো। মুখে মারলে যদি জ্ঞান এসে যায়, যাও। আচ্ছা, তো আপনার বক্তব্য অনুযায়ী ওই সময় ভান্ডারী বাবুর সঙ্গে কেউ ছিলেন না, না আপনি না ওই বোনেরা। তো এটা কি সম্ভব কোনোভাবে ফুকন বাবু যে ওই গ্লাস মদের কোনো চতুর্থ ব্যক্তি ওখান থেকে সরিয়ে দিয়েছে? হ্যাঁ, আমি বলতে চাইছি না, কিন্তু এই দুই বোনই করে থাকবে, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। আজব ব্যাপার ইওর অনার, আজকালকার দিনে যেখানে কেউ ঠিকভাবে ওয়ারেন্টি দিতে চায় না সেখানে উনি গ্যারেন্টি দেওয়ার কথা বলছেন। বাহ, আমি কি জানতে পারি যে কিভাবে? কেননা সাহেব, বলে দি। হ্যাঁ, কেননা সাহেব, আমি রান্নাঘরে মায়াকে মদের গ্লাসে বিষ ঢালতে দেখেছিলাম। মিথ্যে কথা বলছেন আপনি ফুকন বাবু। কেননা আপনি স্বয়ং এই আদালতে বলেছেন যে আপনি ওই সময় ভান্ডারী বাবুর পা টিপছিলেন, বলেছিলেন কি না? হ্যাঁ, কিন্তু শেঠ আমাকে জুতো আনতে পাঠিয়েছিল, যেটা রান্নাঘরে বাইরে রাখা ছিল। যখন আমি নিতে গেলাম তখন দেখি সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। হ্যাঁ, তো ফুকন বাবু, আপনি মায়াকে মদের এই গ্লাসটার মধ্যে বিষ মেশাতে দেখেছিলেন, কিন্তু আপনি ওকে থামালেন না, আটকালেন না, কিচ্ছু করলেন না, একেবারে জশনের মতো। জশনের মনোবাঞ্ছা তো কোনো কোনো বিষয় বুঝতে পারছি আমরা, ওর একটা স্বার্থ ছিল। আপনার কি মনোবাঞ্ছা ছিল? আমি কি করে জানবো ওটার মধ্যে বিষ আছে আর কিছু নেই? আর একটা বড় কথা বলবো সাহেব, আমার মনে হতো যদি বেটা মামা মরে তাহলে মরতে দাও না। আমি কেন বাঁচাবো? ও কি আমার বাবা নাকি? আর সাহেব, মায়া ওকে মেরে কোনো ভুল কাজ করেনি, ভালো কাজই করেছে। ওই শয়তানটাকে মেরে বেটা অনেক রক্ত চুষেছে। ওই বেচারি মায়ার আমার খুব ফিল হতো মায়াকে দেখে। There you are, Your Honor. A jigsaw puzzler, the missing piece. Sequence of events with provided eyewitness accounts. প্রথম, জশন মায়াকে বিষ চুরি করতে দেখেছে। দ্বিতীয়, ফুক্কান মায়াকে বিষ মেশাতে দেখেছে। আর তৃতীয়, 3 জন ভান্ডারীকে বিষ খেয়ে মরতে দেখেছে। কিন্তু আপনারা সবাই একটা কথা ভুলে যাচ্ছেন, এই অসহায়তার জন্য এটা তো জানা কথা যে আমি প্রত্যেক মুহূর্তেই ওর সাথে থাকি। আমাদের কোনো কথা একে অপরের থেকে অজানা নয়। মায়া ওই গ্লাসে কোনো বিষ মেশায়নি। I understand your emotions. Your Honor, দুই বোনের মধ্যে এই অটুট বন্ধন, এটা তো সারা জগৎ জানে। আর যখন দুই বোন এরম ভাবে জুড়ে আছে, যেরম ভাবে এনারা আছেন, তাহলে এই বন্ধন অটুট না অসীম হয়ে যায়। এমন একটা সম্পর্ক যেটা কোনো শক্তি ভাঙতে পারবে না। মোদ্দা কথা হলো, মিস্টার পাঠক, বড় বোনকে বাঁচানোর জন্য ছোট বোন মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে বলছি না, আমার বোন নির্দোষ। মিহিকা, তুমি মিথ্যে বলছো না, সত্যি বলছো তুমি। Yes, Your Honor.
মিহিকা সত্যি বলছে। আপনি আপনি দেখুন, এই মায়াকে দেখে কি আপনার মনে হয় যে এ কারো খুন করতে পারে? না না, ও ও বেচারি একটা মশা মারতে পারে না, ও কাউকে কি করে খুন করবে? কিন্তু তুমি 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 পারো, তুমি সাহসী, তুমি তোমার মামাকে খুন করতে পারো। না 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 না, তুমি তোমার মামাকে মেরেছো। কি? আমি? কেডি স্যার? কি কেডি স্যার? কি কি কেডি স্যার? হ্যাঁ, জসওয়াল বাবু, আমার কোয়ারি এখনো শেষ হয়নি পাঠক। তুমি নিজের মামাকে মেরেছো। তুমি সে যে জাশনের ঘর থেকে বিষ চুরি করেছিলে, ওটা তুমি যে বিষটা মিশিয়েছিল মদের গ্লাসে, আর ওটা তুমি যে মদের গ্লাসে বিষ মিশিয়ে নিজের মামাকে মেরে ফেলেছো। না না না। তাহলে পুলিশ কিভাবে তোমার আলমারির ড্রয়ারের ভেতর থেকে ওই গ্লাসটা পেল? ওই গ্লাসটায় তোমার আঙ্গুলের ছাপ কি করে পাওয়া গেল? আনসার মি, আনসার মি। কিন্তু ওই গ্লাসটা তো মায়া জানলার বাইরে। মিস্টার পাঠক, আপনার জলটা খেতে পারি? হ্যাঁ, তো মিস মিহিকা কিছু বলছিলে তুমি? হ্যাঁ, কি মায়া গ্লাসটা তুলে জানলার বাইরে? কি? আমি বলছি মায়া ওই মদের খালি গ্লাস জানলা দিয়ে ফেলে দিয়েছিল, ইওর অনার, ফেলে দিয়েছিল। বলো মিহিকা, দেখো কেঁদো না প্লিজ। এখানে যারা যারা হাজির আছে সবাই নিজের যে যা সত্যিটা বলেছে, এখন তোমার পালা। বলে দাও সত্যিটা, বলে দাও সত্যিটা কি, বলো সত্যিটা কি? প্রসিকিউশনের কথা জবাব দিন মিস মেহিকা। মিহিকা, এখন আর কোনো রাস্তা নেই বাঁচার। সত্যি কথা বলো। কঠিন সত্য তো বলা যায় স্যার, কিন্তু যে সত্যি জীবন নিয়ে নেয় সেটা আমি কি করে বলি? ভান্ডারী মামার খুন মায়াই করেছে। কিন্তু আমি মায়াকে ওই বিষ জশনের বাড়ি থেকে চুরি করতে দেখিনি, আর না ওই বিষ ওই গ্লাসে ঢালতে দেখেছি। কিন্তু যখন ভান্ডারী মামা খুন হলেন আর মায়া ওই গ্লাস বাইরে ফেলে দিল, তখন আমি বুঝে গেলাম যে নিশ্চয়ই কিছু গড়বড় আছে, যেটা ও আমায় বলেনি। আমায় ক্ষমা করে দে আমার বোন, আমায় ক্ষমা করে দে। যদি আমরা এরকম ভাবে জুড়ে না থাকতাম, আজ আমার সাক্ষীর জন্য তোর এই অন্যায় থেকে পর্দা উঠতো না। কিন্তু এখন দিদি, এটা তুমি কি বলছো? আমি মামাকে আমার জন্য আমার দিদি সবকিছু, আমার মা বাবা, আমার ভগবান। আর ভগবান কখনো মিথ্যে বলে না। যখন আমার দিদি বলছে যে মামাকে আমি মেরেছি, তাহলে এটাই সত্যি।
আমি আমার অপরাধ স্বীকার করছি। এই আদালত অমরনাথ ভান্ডারীর খুনের অপরাধে মিস মায়াকে অপরাধী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। কিন্তু এই ফয়সালার সঙ্গে একটা আরো ফয়সালা আছে যেটা আদালতকে নিতে হবে। সেটা হলো এই দুই বোনের জুড়ে থাকা অবস্থা নিয়ে, যেখানে একে অপরের থেকে এদের আলাদা হওয়া অসম্ভব। কিন্তু অপর দিকে রয়েছে ন্যায়ের বিষয়, যে এটা বলে কোনো নিরপরাধীকে কোনো অপরাধীর সাজা যেন না দেওয়া হয়। জজ সাহেব, আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি, এই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন তুলবেন না। আমাকে আমার বোনের সাথে সাজা কাটাতে দিন। আমার তাতে কোনো আপত্তি নেই। আপনার মানসিকতার আমি কদর করছি মিস মেহিকা, কিন্তু কোনো নিরপরাধীকে কারাদণ্ড দেওয়ার অনুমতি না কোনো আইন দেয় না দেয় সমাজ। এই জন্য এই ব্যাপারে ফয়সালা খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। জজ সাহেব, যদি আপনার অনুমতি হয় তাহলে আমি এই বিষয়ে কিছু বলতে চাই। পারমিশন গ্রান্টেড, আসুন। স্যার, আমার নাম ডক্টর আনন্দ আগাশে। আমি একজন রিটায়ার্ড সার্জনই নই, একজন সোশ্যাল ওয়ার্কারও। আমি এই দুই বোনের চিকিৎসা করতে চাইছিলাম, আর এই ব্যাপারে আমি অনেক ডাক্তারকে এদের দেখিয়েছি। তাদের মধ্যে একজন স্বনামধন্য সার্জন ডক্টর সিংহল, তার বক্তব্য হচ্ছে এই দুই বোনের বিচ্ছেদ অপারেশনের দ্বারা হতে পারে, সেটা কোনো বিপদের আশঙ্কা ছাড়াই। স্যার, এই হলো ডক্টর সিংহলের ফাইন্ডিংস অ্যান্ড রিপোর্টস। যদি এই অপারেশন সুরক্ষিত হয় তো এই আদালত এর অনুমতি দিচ্ছে, যার পর মায়া শাস্ত্রীকে দেওয়া হবে জেলের সাজা আর মেহিকা শাস্ত্রী পাবে মুক্তি। না জজ সাহেব, এমনি করবেন না। এটি আমার কাছে মুক্তি নয়, শাস্তি। আমাকে আমার মায়ের থেকে আলাদা করবেন না। আমি ওর থেকে আলাদা হতে চাই না। কিন্তু আমি চাই জজ সাহেব। আমি আমার বাকি জীবনটা জেলের চার দেওয়ালের মধ্যে কাটাতে পছন্দ করব, কিন্তু নিজের দিদির সাথে আর এক মুহূর্তও থাকতে পারবো না। এই জন্য আপনার কাছে আমার প্রার্থনা যে আপনি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হয় অপারেশন করে আলাদা করে দিন। যখন আমাদের ভাগ্যই আলাদা হয়ে গেছে, তোমরা কেন না? The case is closed. প্রথম হার, আপনার দুঃখ কষ্ট বুঝতে পারছি আমি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন জসওয়াল সাহেব, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, বাট আই এম সরি। হেরে যাওয়া মানুষদের সাথে আমি হাত মেলাই না। ডেঞ্জারাস, কন্টেজিয়াস, রোগ ছড়াতে পারে। কেন, কোনো ছোঁয়াচে রোগ নাকি যে ছুলেই হয়ে যাবে? একই শিকের দুটো দিক হয়ে থাকে, জিত আর হার, হেড আর টেল, তাই না? কিন্তু আপাতত কয়েনের ভারী দিকটা আমার দিকে। আমায় রাইট অর আমায় রাইট মিস্টার কেটি পাট? আই ডোন্ট বিলিভ দিস।
দ্য গ্রেট কেডি পাঠক আমার সিনিয়র হেরে গেল আমার কাছে। বলেছিলাম আমি, আই এম দ্য নিউ স্টার, দ্য নিউ কিং। আপনার টাইম শেষ আর আমার টাইম শুরু। জয়সওয়াল সাহেব, এই সময়ের বেশ কিছু প্রভাব থেকে যায় আপনার জীবনে। এই সময়কে ঠিক সময় মতো বোঝাটাও একটা উপলব্ধি, আর যে সময়কে সময় মতো বোঝে না সে অবুঝ। ছাড়ুন না এসব, সময় বোঝাবে আপনাকে। যাই। পুরো দেশে সাড়া ফেলে দেওয়া ভান্ডারি মার্ডার কেসের আজ সেই ঐতিহাসিক দিন এসে গেছে, যেখানে শুধুমাত্র দুটো শরীরকেই না, দুটো আত্মাকেও আলাদা করে দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই দুই বোনকে এক অপারেশনের মাধ্যমে একে অপরের থেকে আলাদা করে দেওয়া হবে, যেখানে এই অপারেশনের পরে এক বোনের ভবিষ্যৎ কাটবে সুস্থ পরিবেশে, আর আরেকজন বোনের ভাগ্যে থাকবে জেলের অন্ধকার কালকুঠরি। এই ঘটনার জন্য দায়ী আমাদের সাথে উপস্থিত আছেন প্রসিকিউশনের উকিল মিস্টার ইন্দ্রমোহন। I am জয়সওয়াল। মিস্টার আই এম জয়সওয়াল, তো আপনার কিরকম লাগছে অসম্ভবকে সম্ভব করে? আপনি ছোট কথার ব্যাপারে কথা বলছেন, কিন্তু যে বড় অসম্ভব কাজটাকে আমি সম্ভব করেছি সেটার ব্যাপারে কে কথা বলবে? এই কেসটা কে জিতেছে? আমি। কেডি পাঠককে হারালো কে? আমি। অফকোর্স। তো কিরকম লাগছে আপনার যে আপনি প্রথম মানুষ যার মাথায় কেডি পাঠককে হারানোর মুকুট আছে? মাথায় মুকুট নেই, কিন্তু বিনা মুকুটের রাজা মনে হচ্ছে নিজেকে। আই অ্যাম দ্য কিং অফ দ্য ল ওয়ার্ল্ড। কাল পর্যন্ত আমি আদালতের দুনিয়ার উঠতি তারকা ছিলাম, কিন্তু আজ আদালতের উত্তপ্ত সূর্য আমি। তো আপনি মিস্টার কেডি পাঠককে কোনো মেসেজ দিতে চান? কেডি পাঠক, কেডি পাঠক এখন তিনি আর উনি, আমি কি মেসেজ দেব ওনাকে, কি উপদেশ দেব? এটা ছাড়া আর কেডি পাঠক স্যার, আপনি কোনো ভালো দেখে হিল স্টেশনে কোনো ভালো জায়গা দেখে ব্যাস রিটায়ার হয়ে যান। আরে কেডি পাঠকের হাতের নখের চুক্তি নষ্টই, আর বলছিস কেডি পাঠকের রিটায়ার করা উচিত? হ্যাঁ, আরে রিটায়ার তো আমি তোকে করাবো জীবন থেকে। আই উইল মার্ডার ইউ। মিসেস বিলিমোরিয়া, রিল্যাক্স। আপনি এরকম করলে তো প্রবলেম হয়ে যাবে। আমাকে জোর জবরদস্তি আপনার কেসটা লড়তে হবে, আর যেহেতু আপনি দোষী, এই কেসটা আমি হেরে যাব। স্যার, এই মিডিয়া তো এই কেসটাকে সার্কাস বানিয়ে দিয়েছে। সব খবরের কাগজে দুটোই খবর, বোনদের ছাড়াছাড়ি আর কেডি পাঠকের হার। কলিযুগ না এটা আমার ভাই, হারলাম তো বেশি ফেমাস হয়ে গেলাম। তাছাড়া বলুন, সত্যের জয় থেকে বড় আর জয় কিছু হয় না। কিন্তু ভাবছি যে কি সত্যি এই কেসটায় সত্যের জয় হয়েছে? স্যার, আপনার এরকম কেন মনে হয়? কেননা আদালতে উত্তেজনাবশত মিহিকা বলে ফেলেছিল যে এই অসহায় অবস্থার জন্য আমি সব সময় আমার বোনের সঙ্গে উপস্থিত থাকি। যতদূর পর্যন্ত আমি মিহিকাকে চিনতে পেরেছি, আমার মনে হয় না যে কখনোই জীবনে ওর এই বন্ধন অসহায়তা বলে মনে হয়েছে। তো তাহলে আদালতে ও এই কথাটা কেন বলল? এই অসহায়তার জন্য? এটা তো জানা কথা যে আমি প্রত্যেক মুহূর্তেই ওর সাথে থাকি। আর তারপর এতটাই অভিমানী হয়ে মায়া মিহিকার সঙ্গে কথা বলেছিল, আমি আমার বাকি জীবনটা জেলের চার দেওয়ালের মধ্যে কাটাতে পছন্দ করব, কিন্তু নিজের দিদির সাথে আর এক মুহূর্তও থাকতে পারবো না। এটার কি কারণ ছিল? কেন হচ্ছিল এরকম? এই প্রশ্নটা করে আপনি কি বলতে চাইছেন স্যার? আরো নো বরুণ, জানি না আমি, কিন্তু কেন আমার মনে হচ্ছে যে এই কেসটা বন্ধ হয়েছে, সমাপ্ত নয়। আমি আমার ভাইকে খুন করেছি। এটা কিরকম মজা করছেন আপনি? কেননা মায়া আর মিহিকার মায়ের তো অনেকদিন আগেই মৃত্যু হয়ে গিয়েছে। একদিক থেকে তো এটা সত্যি, তাই না, যে মা নিজের মেয়েদের একটা শয়তানের হাতে অসহায়ভাবে ছেড়ে দিয়ে গেছে। তার জীবন মৃত্যুর থেকে খারাপ হবে না তো আর কি হবে? আমি 21 বছরের অবিবাহিত মা ছিলাম। আমি দুজন যমজ বাচ্চার জন্ম দিয়েছিলাম, কিন্তু ওদের অবস্থা দেখে আমি ভয় পেয়েছিলাম। জীবন আর সমাজের
সামনাসামনি হওয়ার সাহস ছিল না আমার। আর আর ওই দুজন বাচ্চাকে ছেড়ে আমি পালিয়ে যাই। আর লোকেদের মনে হলো যে আমি মরে গেছি। তাহলে এত বছর পর হঠাৎ করে ফেরার কারণ? ইন্সপেক্টর সাহেব, আমি তোমার বাচ্চাদের সঙ্গে অনেক বছর আগে থেকেই দেখা করতে চাইছিলাম, কিন্তু সমাজের নজর থেকে আমাকে লুকিয়ে আমি আমার মেয়েদেরকে দেখতাম। আর তখন আমার মনে হলো যে আমি আমার বাচ্চাদের কোন নরকের মধ্যে ঠেলে দিয়েছি। অমরনাথ যতই আমার মাস্তুতো ভাই হোক, ও আমার মেয়েদের উপর অত্যাচার করত। আর এইসব দেখে আমার রক্ত গরম হয়ে যেত। ব্যাস, তখনই সিদ্ধান্ত নিই আর আমি ওকে মেরে ফেলি। ইন্সপেক্টর তবে আগে বলুন। আমি দিশা খান্না, ফ্লেভার্স চ্যানেল থেকে। আপনার কথা হয়েছে আমার বসের সাথে। হ্যাঁ। যে ভান্ডারীকে দেওয়া 1 লাখ টাকা আমরা ফেরত নিতে পারি। এমনিতে তো ওই টাকা আমরা ওনার ভাগ্নিদের জন্য দিয়েছিলাম। এখন যখন কেস হয়ে গেছে তো এই নিন, আর এখানে সাইন করে দিন। তাহলে নোটের বান্ডিল আপনি পাল্টেছেন? পাল্টেছি মানে? তার মানে যে 1 লাখ টাকা আমরা অ্যাডভান্স দিয়েছিলাম, ওটা সিরিয়াল নাম্বারে সিলড আর নতুন নোট ছিল। এটা তো লুজ বান্ডিল। যাই হোক, কি আর এসে যায়, লাখ তো লাখই। আপনার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে বান্ডিলটা বদলে গিয়েছে? আমি নিজে ব্যাংক থেকে উইথড্র করেছি এই বান্ডিল, সিলড ব্যাংক নোট। এটা ওই বান্ডিলটা নয়। পিঠের চামড়া তুলে দেবো। বল। সত্যি বলেছি স্যার, আমি সত্যি বলেছি। বলবি না আমাকে? বলবি না? বলছি স্যার, বলছি বান্ডারি সেটার কাছে ব্যাংক থেকে বার করা নতুন কড়কড়ে নোটের বান্ডিল ছিল স্যার। তাহলে কেউ নোটের বান্ডিল কেন পাল্টাবে? এ ফুকান, মিথ্যা কথা বলিস না। তুই ভালো করে চিনিস আমার। সত্যি করে বল, নইলে পিঠের চামড়া তুলে দেবো। ভাবে দিবি স্যার, আমি এই নোটের বান্ডিল আমার নিজের সিন্ধুকে কড়কড়ে রেখেছিলাম। দাদা এই কথাটার স্পষ্ট করার মাত্র একটাই উপায় রয়েছে। এই নোটের বান্ডিলটার ফিঙ্গারপ্রিন্টস রিপোর্টটা বার করে নে। ডক্টর সিংঘল, 2 বোনের আলাদা হওয়ার এই সাকসেসফুল অপারেশন করে আপনার কি রকম লাগছে? ইন্ডিয়াতে এই ধরনের প্রথম অপারেশন হলো, আর এটা আমার সৌভাগ্য। আমি সুযোগ পেয়েছি। আপাতত আপনি তো এখন স্টার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো এখন শুরু হবে 2 বোনের আলাদা আলাদা জীবন। কিন্তু আলাদা জীবন শুরু হওয়ার আগেই দুজনেই যাবে একসাথে কোর্টে, যেখানে এই কেস রিওপেন হওয়াতে এসেছে নতুন মোড়। তার কাছে দয়া করে আপনি আদালতকে বলুন যে আপনি আপনার মাস্তুতো ভাইয়ের থেকে নিজের মেয়েদের ছাড়ানোর জন্য কি করেছিলেন। আমি জানতাম যে অমরনাথের মদের নেশা ছিল, আর এই জন্য আমি মদের বোতলে ওই বিষ ঢেলে দিই আর ওই বোতলটাকে ওর ঘরের সামনে রেখে দিই। এটা জেনে যে অমরনাথ ওই মদ না খেয়ে কখনো ফেলে দেয় না। যেরকম ভেবেছি তেমনই হয়েছে। ওই মদটা খেয়েছে আর ও মারা গেছে। মিসেস তারিকা শাস্ত্রী, শাস্ত্র ওলট পালট করার অদ্ভুত ক্ষমতা আছে আপনার। পুরো রামায়ণ শেষ হয়ে যাওয়ার পর আপনার এটা বক্তব্য যে মা সীতার অপহরণ রাবণ না, বিভীষণ করেছিল। উকিল সাহেব, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আমি আমার ভাইকে মেরেছি। আমার মায়া তো নির্দোষ। জজ সাহেব, আপনি ওকে ছেড়ে দিন, আর তার বদলে আপনি আমাকে জেলে বন্দি করুন। আপনার আবেদন শিরোধার্য। আমি নিজে অনুরোধ করব জজ সাহেবকে, আর আমি এটা নিশ্চয়ই চেষ্টা করব যে আপনি জেলে যান, কিন্তু খুনের অভিযোগে নয়, মিথ্যে বলার অভিযোগে। মিথ্যে? কোনটা মিথ্যে? ওয়েট, এটাই ওই বোতল না যেটাতে মদ ছিল আর এই
মদ ভরা বোতলে আপনি বিষ মিশিয়ে আপনি নিজের ভাইয়ের ঘরের সামনে রেখেছিলেন এটা? হ্যাঁ। কিন্তু এরকমটা হয়নি ইওর অনার। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বিষ শুধু গ্লাসে পাওয়া গেছিল, এই বোতলে কোনো রকম বিষের ট্রেস পাওয়া যায়নি। মিসেস শাস্ত্রী, আপনি আদালতে মিথ্যে বললেন কেন? বলুন। আমি কোনো রকম মিথ্যে বলিনি, এটা পুরোপুরি সত্যি। আর এই কর্মের শাস্তি তো আমারই পাওয়া উচিত। তারিকা দেবী, 20 বছর আগে যে ভুলটা আপনি করেছেন অবশ্যই তার প্রায়শ্চিত্ত আপনি করুন, কিন্তু ঠিক এইভাবে নয়। ব্যাপার কি কেডি? ইওর অনার, তারিকাজি সেটাই করছেন যেটা এই পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো মাই করবেন। নিজের সন্তানের পীড়া নিজের কাঁধে নিচ্ছেন। 20 বছর আগে আমি আমার বাচ্চাদের ছেড়ে চলে না যেতাম, তাহলে আজ এই দিন আমাকে দেখতে হতো না। মায়া আইনের অপরাধী, আর আমি আমার মায়া। এই জন্য আমার অপরাধের শাস্তি আমার বাচ্চাকে দেবেন না জজ সাহেব। আমার দোষের শাস্তি ওকে দেবেন না, ওকে ছেড়ে দিন, ও নির্দোষ জজ সাহেব। তারিকা দেবী, আপনার এই মনের পরিস্থিতি আমি বুঝতে পারছি, কিন্তু আফসোস আইন শুধু প্রমাণের ভাষা বুঝতে পারে। আমায় রাইট মিস্টার কেডি পাঠক? ইওর অনার, আমার এটা রিকোয়েস্ট হলো যে যত কষ্ট করে পাঠক সাহেব এই কেসটা রিওপেন করেছেন, আপনি ঠিক ততটাই সহজভাবে এটা বন্ধ করে দিন চিরকালের জন্য। আর মিসেস শাস্ত্রীর বয়ানের পরে মায়ার যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখুন। থ্যাংক ইউ মিস্টার পাঠক, আমাকে দ্বিতীয়বার জেতানোর জন্য। নয়তো কিছু লোক তো এটা মানত যে আমার জয়টা শুধুমাত্র কাকতালীয়, কিন্তু আপনি এটা প্রমাণ করে দিলেন যে আমার জয়টা কাকতালীয় নয়, আমার প্রতিভা। জয় পাওয়ার একটা তাড়াহুড়ো থাকে আপনার। আমার মনে হয় যেটা এই যুব সমাজের একটা সাধারণ সমস্যা। ইওর অনার, তারিকা দেবীর বক্তব্যের মাধ্যমে আমরা যদিও মায়া নির্দোষ এই প্রমাণটা এখনো পাইনি, আমার পুরো বিশ্বাস রয়েছে যে একজন ব্যক্তি রয়েছে যিনি সেখানে পৌঁছতে আমাদের সাহায্য অবশ্যই করবেন। জেশন, কি ব্যাপার জেশন? এখনো তো আমি প্রশ্নটাই করিনি, আর আপনি এতটা চিন্তিত হয়ে গিয়েছেন কেন? এই বান্ডিলটা পুলিশ ফুকনের সিন্দুক থেকে উদ্ধার করেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে এটা সেই বান্ডিলটা নয় যেটা ফুকন ভান্ডারির কাছ থেকে চুরি করেছিল। মানেটা একদমই স্পষ্ট জেশন, বান্ডিলটা বদলানো হয়েছে। আর যেহেতু এই বান্ডিলটার মধ্যে তোমার আঙুলের ছাপ একেবারে স্পষ্ট, তাতে এটা প্রমাণ হয় যে এই বান্ডিলটা তুমিই বদলেছ। এটা বলো যে এই নোটের ওপর তোমার আঙুলের ছাপ কিভাবে এলো? স্যার ফুক্কানি ভান্ডারি মামার মৃত্যুর পর নোটের বান্ডিলটা চুরি করেছিল, আর আমাকে এটা লুকিয়ে রাখতে বলেছিল, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম। হতে পারে সেই সময় হাতের আঙুলের ছাপ। এই কি উল্টোপাল্টা কথা বলছো? আরে আমায় কখন বান্ডিল দিয়েছিলে? আপনি মাঝখানে বলবেন না। জসাবি মিথ্যা কথা বলছে। চুপ। দেখো জেশন, আমি ভালো মতো জানি যে এই নোটের বান্ডিলটা তুমি সেদিনকে বদলে দিয়েছিলে। এর কারণটা তুমি আদালতে বলতে চাও না, সেটা একেবারে অন্য ব্যাপার। কিন্তু একটা সুখবর আছে, এরকমটা শুনেছি, সেটার ব্যাপারে তো তুমি অবশ্যই আমাদের বলতে চাইবে। মিহিকার তোমার সম্বন্ধের, তোমাদের বিয়ের কোন তারিখটা নির্ধারিত হয়েছে? স্যার এই মাসের 29 তারিখ। 29 তারিখ? 29 তারিখ তো সেই দিনটাই যাবে
মায়াকে তিহার জেলে নিয়ে যাওয়া হবে, হাতকড়া পরিয়ে, বেড়ি পরিয়ে, যেখানেও আজীবন কারাবাস ভোগ করবে। নিজের মাথায় হত্যাকারীর কলঙ্ক নিয়ে। আর এখানে তোমার আর মিহিকার বিয়ে হবে। বিয়ে হবে, উৎসব পালন করা হবে, আর বাকি জীবন সুখে কাটবে। क्या बात है, वेल डन। প্রশংসনীয় খেলা খেলেছো তুমি জশন। একদিকে মায়ের ওপর হত্যাকারীর অভিযোগটা এনে ওকে কারাবাস করিয়ে দিলে, আর অন্যদিকে মিহিকাকে নিজের করে নিলে। ওয়েল ডান। এটা আপনি কি বলছেন স্যার? জজ সাহেব, না আমি কোনো খেলা খেলেছি আর নাই আমি কোনো ভিত্তিহীন দোষারোপ করছি। এটা তো প্রমাণ হয়ে গেছে জজ সাহেব। এই মেয়েটা মায়াই এর মামার খুনি। আমার বোন কাউকে খুন করেনি। এখানে এই কাঠগড়ায় মায়ার বিরুদ্ধে মিথ্যে শুধু ফুকান আর জশনি বলেনি, আমিও বলেছি। না মায়া জশনের বাড়ি থেকে বিষ চুরি করেছে, আর নাই ফুকান ওই বিষ গ্লাসে ওকে ঢালতে দেখেছে, আর না মায়া ওই গ্লাস বাইরে ফেলেছিল। এটা 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 কি হচ্ছে ইয়োর অনার? এটা মানে ইনি এটা করতে পারেন না। না তুমি 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 তোমার বয়ান বদলাতে পারো না। হঠাৎ তোমার 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 নিজের বোনের প্রতি ভালোবাসা উঠলো আর আর আমার ভালোবাসা তো আগেও ছিল মায়ার জন্য, কিন্তু ভালোবাসার আসল মানে মায়ার থেকে আলাদা হবার পরই জানতে পেরেছি। প্রথমে আমি মায়াকে বোঝা ভাবতাম, আমি ওর থেকে আলাদা হতে চাইতাম, কিন্তু মায়া ও কখনোই রাজি ছিল না এই ব্যাপারে। তাই জন্য যখন মামা খুন হলেন আর আমি দেখলাম যে মায়ার উপর সব দোষ আসছে, তখন আমি ভাবলাম যে আমি আমার বয়ান বদলে দেব, আর মায়াকে বাঁচানোর জায়গায় ওকে ফাঁসিয়ে দেব। জানালা দিয়ে গ্লাসটা বাইরে ফেলে দেওয়ার বিষয়টা খুবই সন্তর্পণে আপনি সেই বক্তব্যটা রেখেছিলেন। এরকমটা মনে করালেন আমাদের সবাইকে যে নিজের বোনকে বাঁচানোর জন্য উতলা হয়ে গিয়ে আপনি সেই ভুলটা করে ফেলেন। হ্যাঁ, যাতে মায়ার সাজা হয় আর আমাদের দুই বোনের বিচ্ছেদের দায়িত্ব আমার নয়, আইনের হয়ে যায়। আর এই আইনের নিরিখে যে স্বপ্নটা আপনি দেখেছিলেন সেই স্বপ্নটাও পূরণ হয়ে যেত। ওটা তো শুধু স্বপ্নই ছিল স্যার, কারণ বাস্তব এটাই যে মায়া হয়তো আমাকে ছাড়া থাকতে পারে, কিন্তু আমি মায়াকে ছাড়া থাকতে পারবো না। জজ সাহেব, আপনি আমার অপরাধের জন্য আমাকে যা ইচ্ছে সাজা দিন, কিন্তু আমার বোনকে ছেড়ে দিন। ও নির্দোষ, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ইয়োর অনার, এই কথার কোনো মূল্য নেই, কারণ এক বোন তার নিজের বোনকে বাঁচানোর জন্য তো মিথ্যে কথা বলবেই। অদ্ভুত জসপাল বাবু, অদ্ভুত। যখন মিহিকার বক্তব্য অনুসারে মায়া দণ্ডপ্রাপ্ত হয়েছিল আর আপনার জয়, তখন তো ওনার কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল, আর এখন ওনার কথার উপর ভিত্তি করে যখন মায়ার রেহাই পেয়ে যাচ্ছে আর আপনার হার হচ্ছে, আর তখন ওনার কথার কোনো মানে থাকলো না, কোনো অর্থ থাকলো না, কোনো মূল্য থাকলো না। অদ্ভুত। ইয়োর অনার, এই কেসে শুধুমাত্র মিহিকারই নয়, সমস্ত সাক্ষীর সাক্ষ্য মিথ্যে। মায়া নির্দোষ। মায়া নির্দোষ? তো ইয়োর অনার, তাহলে মিহিকা দোষী? খুবই সহজ ব্যাপার। ওই রান্নাঘরে শুধুমাত্র দুটো লোক ছিল। যদি মায়া না মিশিয়ে থাকে তার মানে মিহিকা মিশিয়েছে, তার মানে মায়া যদি দোষী না হয় তাহলে মিহিকা দোষী। আমি এই খুন করিনি, আমি এসব কিছু করিনি। আমি কেন মারবো মামাকে? আপনারা সবাই আমায় এভাবে কেন দেখছেন? আমি মানছি যে আমি আমার বোনের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছি,
কিন্তু আমি আমার মামাকে মারিনি আমি। মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, কত মিথ্যে বলবে তুমি? এটা প্রমাণ হয়ে গেছে যে তুমি 1 নম্বরে মিথ্যাবাদী। আর যদি তোমার নির্দোষ হওয়ার কোনো প্রমাণ থাকে তোমার কাছে, কোনো সাক্ষী থাকে তোমার কাছে, তাহলে সেটা পেশ করো আদালতে। আছে কোনো সাক্ষী? আমার জীবনের সাক্ষী শুধুই আমার বোন মায়া। মায়া, মায়া জালে ফাঁসিয়ে দিয়েছে তোমাকে। মায়া, তোমার এই বোন, এই সেই সুযোগ বদলা নেওয়ার, এটাই ঠিক সুযোগ। মায়া, তোমার এই বোনের ওপর বদলা নেওয়ার এটাই ঠিক সুযোগ। ঠিক যেভাবে ও তোমার অপরাধের পর্দা ফাঁস করে তোমাকে এই অবধি ভাসিয়ে দিয়েছে, ঠিক সেইভাবে তুমিও পর্দা ফাঁস করে দাও। বলে দাও যে এই ষড়যন্ত্রে তুমি একা ছিলে না, তোমার বোনও তোমার সঙ্গে ছিল, আর তোমরা দুজনে মিলে তোমার মামাকে মেরেছো। মিহিকা দিদি, মিহিকা দিদি, মিহিকা দিদি মামাকে মারেনি। আমার মায়া, কেন এসেছো তুমি এখানে? তোমার কাছে ক্ষমা চাইতে মা। কি ভাবো তুমি? আর দিদি, যখন চাও কাছে টানো আর যখন চাও দূরে সরিয়ে দাও। এমন ভাবে বলো না মায়া। আমি কারোর মেয়ে নই আর না কারোর বোন। যখন ভাগ্য আর আইন আমায় আলাদা করেই দিয়েছে, তখন একাই থাকতে পারবো, বেঁচে থাকবো। কারোর সাহায্যের দরকার নেই আমার। যাও তুমি এখান থেকে, যাও যাও। আমায় ক্ষমা করে দে আমার বোন, আমায় ক্ষমা করে দে। আমায় ক্ষমা করে দাও জশন। যতক্ষণ না আমার বোন নির্দোষ বলে প্রমাণ হচ্ছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? আজ আবার তোর বোনের জন্য আমাকে ফিরিয়ে দিচ্ছিস? আরে কি করিনি তোর আর তোর বোনকে আলাদা করার জন্য? কি কি করেছো তুমি জশন? বলো, মামাকে তুমি মেরেছো? হ্যাঁ তুমি মেরেছো? এই আমাকে আগে উত্তর দে আমার কথার। যদি তোর বোনকে আমি জেল থেকে ছাড়িয়ে দিই, তাহলে তুই আমার সঙ্গে বিয়ে করবি না? জশন ছাড়ো আমায়, আমার লাগছে। জশন ছাড়ো। শুধু তুই একবার বল। জানি আমি, সবকিছু জানি আমি। কি কি জানো তুমি? কি জানো তুমি? আরে জানি আমি তোর মামাকে কে মেরেছে। কে? তুমি মেরেছো মামাকে? আমি মানিনি তোর মামাকে। আর ওই যে গ্লাসটা গায়েব হয়ে গেছিল না, ফক্কান করেছিল গায়েব। এখন তো যাচ্ছি আমি। তুই দেখতে থাক, তোর বোন মুক্ত। তারপর তুই যদি না করিস না, তুইও পৃথিবী থেকে মুক্ত। হ্যালো হ্যালো আকাশ আঙ্কেল, আমি মিহিকা বলছি। হ্যাঁ মিহিকামা, কি ব্যাপার, এত ভয় পেয়েছো কেন? আঙ্কেল, জশন জানে যে মামার খুন কিভাবে হয়েছে, আর যদিও এইসবের মধ্যে থাকে, তাহলে আমি ওকে জ্যান্ত ছাড়বো না। যদি আমার বোন কেউ ফাঁসিয়ে থাকে, তাহলে আমি ওকে মেরে ফেলবো। ধৈর্য ধরো মা, কাম ডাউন। আচ্ছা আমি ওখানেই এসছি, কিছু করে বসো না তুমি।
জাসন স্যার পুরো কেসটাই উল্টোপাল্টা। মিহিকাই নিজের মামাকে মেরেছে, এখন রিপেন্ট করছে, সেই জন্য নিজের বোনকে বাঁচাচ্ছে। কিন্তু আদালতে তো মায়া মিহিকাকে নির্দোষ বলল। যদি মিহিকা দোষী হতো তো মায়া এরকম কেন বলতো? ভেরি সিম্পল স্যার, মিহিকা পুরো জীবন নিজের বোন মায়ার ওপর জোর খাটিয়ে, মায়া ওকে ভয় পায়, সেই জন্য ওর অপরাধ নিজের ঘাড়ে নিচ্ছে। যদি এরকমটা হয় তো বিষ মেশানো গ্লাসটা গেল কোথায়? ব্যাপারটা কি করে হলো? আর তারপরে নোটের বান্ডিলটা, ওইটা কি করে বদলালো? কে বদলালো? কেন বদলালো? এরকম বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে বরুণ, যেগুলোর এই সময় আমাদের কাছে কোনো উত্তর নেই। আমার মনে হচ্ছে যে কোনো তৃতীয় কেউ আছে, যে এই খেলাটা খেলছে আর এই দুজন বোনকে একেবারে পুতুলের মতো ব্যবহার করছে। সেই জন্যই তো আমার ডাউট ওই হিরোর ওপর। জ্যাসন মামার খুন করেছে হবে আর তারপর ফাঁসিয়েছে সিস্টারকে। পসিবল। হ্যাঁ দেবে বল কি? ইনিশিয়াল রিপোর্ট অনুযায়ী কেউ এর গলাতে সাইনাইড ভরা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। আবার সাইনাইড? সাহেব, সাহেব, জলের ট্যাঙ্ক থেকে এই ব্যাগটা পেয়েছি। সেই পুরনো নোট, সেই সবুজ রাবার ব্যান্ডস, আর এটা কি? ও মাই গড, এই 1 লাখের তারাটা তো ওটাই। এটাতে সেই সিরিয়াল নাম্বারগুলোই আছে যেটা ভান্ডারির কাছে ছিল। তাহলে কি ভান্ডারির নোটের বান্ডিল এটা? কেডি স্যারের সন্দেহ একদম ঠিক। জাশানি ওই নোটের তারাটা বদলেছিল। কিন্তু কেন বারুন? আর জশনের কাছে এত টাকা এলো কোথা থেকে? ইয়োর অনার, 2 বোনের ভালোবাসার প্রমাণ, 2টো লকেট, যেটার মধ্যে একটা মায়ার কাছে আর একটা মিহিকার কাছে। যেটা ছিল সেটা পুলিশ জশনের বাড়ির বাইরে পেয়েছে। আমি জানি না যে ওটা কি করে ওখানে পাওয়া গেল। রিওনার, জশনের মৃত্যুর পর তো একটা বিষয় একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে মায়া নির্দোষ। কারণ আসল হত্যাকারী যে জশনকে হত্যা করেছে ও বাইরে ঘুরে বেড়াচ্ছে। পাঠক সাহেব, খুন তো আসলে একটা কেস। খুনি তো একজন নয়, 2জন। একজন ভেতরে আর একজন জানো আমার কি মনে হচ্ছে যে এইসব প্রথম থেকে তোমাদের 2 বোনের ষড়যন্ত্র মিলিতভাবে। প্রথমে তোমরা 2জন মিলে নিজের মামাকে মেরে ফেললে, তারপর সবচেয়ে বড় প্রমাণ জাশন, যাকে তুমি মেরে ফেললে, যাতে মায়ার বিরুদ্ধে কেস দুর্বল হয়ে যায়। বাহ, অসাধারণ। জসওয়াল বাবু, আশা করছি আপনার এই সন্দেহের অতিরিক্ত আপনার এই অভিযোগের কোনো সাক্ষীও রয়েছে আপনার কাছে। পাঠক সাহেব, উকিলদের কাছে সাক্ষী আর প্রমাণ ছাড়া আর কি থাকতে পারে? মায়া আর মিহিকা দুজন আমার কন্যার মতো, কিন্তু যেটা সত্যি সেটা আমি লুকোতে পারি না। ওই রাতে ভীত অবস্থায় মিহিকার আমার কাছে ফোন এসেছিল। আঙ্কেল, জশন জানে যে মামার খুন কিভাবে হয়েছে, আর যদিও এইসবের মধ্যে থাকে তাহলে আমি ওকে জ্যান্ত ছাড়বো না। আমার ভয় হচ্ছে যে আমি ওখানে পৌঁছাবার আগেই রেগে গিয়ে মিহিকা। জসওয়াল বাবু, আপনার যদি সমাপ্ত হয়ে যেত, আমি যদি কোনো আপত্তি না থাকে তাহলে। একদম না, আসুন। ধন্যবাদ আপনাকে। তো ডক্টর আকাশে, একটা কথা আরো বলেছিল মিহিকা আপনাকে, যেটা আদালতে আপনি বলতে বোধহয় ভুলে গিয়েছেন।
মিহিকা আপনাকে বলেছিল যে জশন এটা জানে যে অমরনাথ ভান্ডারীর হত্যাটা ঠিক কে করেছে, এরকম বলেছিল না মিহিকা আপনাকে? আর তারপর আপনি বলেছিলেন যে আপনি ওখানে জশনের বাড়িতে গিয়েছিলেন, জশনের কাছেই গিয়েছিলেন, আর তারপর জশনের হত্যা হয়ে গেল। মন দিয়ে দেখার বিষয় হলো এইটা যে জশনের হত্যাটা ঠিক কিভাবে হলো। সিরিঞ্জের সাহায্যে গলার ভেতর একেবারে সোজা বিষ ঢুকিয়ে দেওয়ার কারণে। আর তো ডক্টর আগাশে এত সহজভাবে ইঞ্জেকশন হয়তো কোনো নার্স দিতে পারেন, আর না হলে কোনো ডক্টর। আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? আগে হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আমি জেসনকে কেন মারবো? কেননা জশন জানতো যে অমরনাথ ভান্ডারীকে হত্যাটা আপনি করেছেন। অর্ডার অর্ডার। দিস ইজ আটার ননসেন্স। ওই বাচ্চা দুটির শুভাকাঙ্ক্ষী আমি, কোনো শত্রু নই যে কাউকে মেরে ওদের ফাঁসিয়ে দেব। ইন্সপেক্টর দাবে। জজ সাহেব, ফুকান কাল রাত লকআপ থেকে পালিয়েছিল। একে আমরা আজ সকালেই ধরেছি জশনের বাড়ির পাশ থেকে, আর এর হাতে এই সিরিঞ্জটা ছিল। এর মধ্যে এখনো কিছুটা পরিমাণে সাইনাইড রয়েছে। সাহেব, যদি আমি জানতাম রাতেই জশন মারা গেছে, তাহলে সকাল সকাল কেন আমি ওর বাড়িতে যেতাম? স্যার, আমি ওকে মারিনি স্যার। সেটাই তো আমি জানতে চাইছি যে আপনি ওখানে গিয়েছিলেন কেন, আর তারপর এই সিরিঞ্জ, গল্পটা কি? কাল যখন আমি পুলিশের তারাকে রাতভর লুকিয়েছিলাম, তো সকাল সকাল জশনের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যাই। দেখি যে ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে লুকিয়ে পড়ি। আমার মনে হলো আমার পায়ের নিচে কিছু আছে। আমি তুলে দেখলাম ওটা একটা ইঞ্জেকশন ছিল। আমি ফেলতে যাব কি পুলিশ আমাকে ধরে ফেললো। এই রূপান্তরের জন্য ধন্যবাদ, কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা আপনি দেননি যে কেন আপনি জশনের বাড়িতে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন ফুকান, বলো। সাহেব, আমি এটা বলার জন্য গেছিলাম, ওই রহস্য যদিও পুলিশকে বলে দেয়, আমি ওকে আমার সাথে ভিতরে নিয়ে যাব। কি রহস্য? মানে কোন 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 রহস্যের বিষয় তুমি বলছো? এই যে যখন ভান্ডারী শেঠের মৃত্যু হলো, তখন মদের গ্লাস আমি চুরি করেছিলাম স্যার। জশন আমাকে এইসব করতে দেখে নিয়েছিল সাহেব। আমি ভয় পেয়ে গেছিলাম যে আজ নয়তো কালো আদালতে সব সত্যি কথা বলে দেবে। আর এই কারণে আপনি ভান্ডারীকে মারলেন? আমি মারিনি স্যার, আমাকে যেরকম করতে বলা হয়েছিল আমি সেরকমই করেছি। আমাকে বলা হয়েছিল যে ভান্ডারী সেটার মৃত্যুর পর মদের গ্লাসটা নষ্ট করে দাও, যার জন্য আমাকে 50,000 টাকা দেওয়া হয়েছিল। 50,000 টাকার বান্ডিল পেয়েছিলে। কিরকম ছিল এই বান্ডিলটা? নতুন নোট, পুরনো নোটে ভরা, এরকম? আগে হ্যাঁ, সবুজ আমার ফ্রেন্ডের মাথা ছিল। আই সি। আরে আর কে চুক্তি করেছিল আপনার সঙ্গে? ডক্টর আকাশে। পুরো মিথ্যে কথা, এটা ফালতু কথা বলছো। অর্ডার অর্ডার। আপনি বসুন মিস্টার আগাসে। আমি দিব্যি করে বলছি, আমাকে উনি ফোন করেছিলেন, আমাকে বলেছিল যে আমি ডক্টর আকাশে বলছি, তোমাকে এরকম কাজ করতে হবে আর তোমাকে এত পয়সা দেওয়া হবে। 19 ফেব্রুয়ারি প্রগতি ময়দানে বাইরে রোডের উপর দেখা করো। উনি গাড়ি করে এসেছিলেন, আমাকে পয়সা দিলেন আর চলে গেলেন। স্যার, এই লোকটা মিথ্যে বলছে। না তো আমি ওকে টাকা দিয়েছি, না ওকে কোনো ফোন করেছি। জানি না কেন ও আমাকে ফাঁসাচ্ছে। বাজেভাবে ফেসেছেন পাঠক সাহেব। না মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা আপনি কি করে প্রমাণ করবেন স্যার? মিশ্রবাবু, অনেক অনেক ধন্যবাদ। কি ব্যাপার কেডি, মাথা ঘুরে গেল?
না আমার মনে হচ্ছে হয় এরকম মাঝে মাঝে স্ট্রেসের জন্য, কিন্তু স্যার বুঝলেন না, বুঝিয়ে দিচ্ছি। ইওর অনার, ইনার একটা কাজ আমাকে ধারণা দিয়ে দিল যে এই পুরো খেলাটা ঠিক কি। আমি বলছি, মায়া অনেকটাই ভেবে এবং বিচার করে আমার প্রশ্নের উত্তর দেবে। সেই দিন যখন তুমি তোমার মামার জন্য মদের ওই গ্লাসটা নিয়ে ওখানে গিয়েছিলে, তখন তোমার মামা ওখানে কি করছিলেন? হ্যাঁ, উনি নোটের বান্ডিল থেকে নোট গুনছিল। নোটের বান্ডিল গুনছিলেন ইওর অনার। আর কি, নোটের বান্ডিলটা গোনার সময় সাধারণভাবে মানুষ যেটা করে থাকেন, আঙুল চেটে ওই যে লেগে থাকা নোটগুলোকে আলাদা করার জন্য এরকম কিছু করছিলেন কি? আগে হ্যাঁ। দ্যাটস ইট ইওর অনার, দ্যাটস ইট। বিষটা না মদে ছিল, না মদের ওই গ্লাসটায়। বিষ নোটের ওপর লাগানো হয়েছিল। হোয়াট? অদ্ভুত বিষয় না? ইওর অনার, ওই বান্ডিলের সমস্ত নোটের কোনায় সায়ানাইড বিষের প্রলেপ দেওয়া হয়েছিল। হোয়াট? আর সেই সময় অজান্তেই ভান্ডারীবাবু ওই নোটটা গোনার সময় এরকম ওই বিষ চেটে যাচ্ছিলেন আর নিজেকে বিষাক্ত করে ফেললেন। জয়সওয়ালবাবু, আপনি তো এবার নিশ্চয়ই বিশ্বাস করবেন যে হত্যার পর ওই গ্লাসটা কেন চুরি করা হয়েছিল আর ওই নোটের বান্ডিলটা কেন বদলানো হয়েছিল। না না মানে আরে আপনি ছাড়ুন, আপনার মস্তিষ্কে অতটা চাপ দেওয়ার কোনো দরকার নেই আপনার। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ইওর অনার, গ্লাসটাকে এই কারণে বদলানো হয়েছিল যাতে পুলিশ এটা সন্দেহ করে যে ওই গ্লাসেই বিষটা ছিল। আর স্পষ্ট এটা যে নোটের বান্ডিলটাকে বদলানো হয়েছিল যাতে এই হত্যার অস্ত্রের ব্যাপারে কেউ জানতে না পারে। এখন আমি কিছু জিজ্ঞেস করি? হ্যাঁ বলুন না। খুবই সহজভাবে আপনি এগুলো বলে তো দিলেন জজ সাহেবকে, কিন্তু এটা প্রমাণ কি করে করবেন আপনি? জয়সওয়ালবাবু, এই যে এখানে নোটের বান্ডিল রাখা হয়েছে আছে, যেটা জশনকে হত্যা করার পর ওর ঘর থেকে উদ্ধার করা হয়েছিল আগে এইটার আর ইওর অনার ভান্ডারী সাহেবের আঙুলের ফরেনসিক্স পরীক্ষা করার পর যদি দুই জায়গাতেই ওই বিষের চিহ্ন পাওয়া যায়, তাহলে এটা স্পষ্ট হয়ে যায় ইওর অনার যে এই হত্যাটা এইভাবেই হয়েছে। মিস্টার পাঠকের কথা অনুযায়ী টেস্ট রিপোর্টের ফলাফল আসা পর্যন্ত এই আদালত মুলতবি রইল। হ্যাঁ মিকা, এসো। মা, আমার মা। আমাকে ক্ষমা করে, আমার ভুল হয়ে গেছে। তোমরা দুজন ছাড়া আমার কে আছে? এই আশায় তো আমি বেঁচে আছি। যদিও তোমরা দুজন আমার কাছে ছিলে না, কিন্তু আমি তোমাদের রোজ দেখতাম। মিহিকা, দেখো, ভুল তো সবাই করে থাকে, কিন্তু ভুলের পরে ক্ষমা আর প্রায়শ্চিত্তে অনেকটাই শক্তি থাকে। আর বিশেষভাবে এরকম সময় পরিবারকে তো সাথেই থাকতে হয়। আমাকে ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার এইভাবে তোমাদের ছেড়ে যাওয়া উচিত হয়নি। না মা, এবার এই পরিবারকে পুরো করার জন্য শুধু মায়ারই খামতি আছে। ওই খামতিও খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে। এই ফরেনসিক রিপোর্ট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিষ ওই নোটে ছিল।
আর না তো ওই মদের গ্লাসে যেটা মায়া নিয়ে এসেছিল। ওই ভিত্তির ওপর নির্ভর করে প্রসিকিউশনের কেস নিকেছিল। ভিত্তি বদলানো তো যেতে পারে, মানে আমি যেটা বলতে চাইছি ইওর অনার, যে এই দুই বোন বিষ গ্লাসে না দিলেও নোটে তো লাগাতেই পারে। জসওয়াল বাবু, সামান্য জ্ঞান এটা বলে যে আপনার পছন্দের জিনিস যদি আপনি কোনো একটা দোকানে না পান, তাহলে সেটার খোঁজ অন্য কোনো দোকানে করা উচিত। এম আই রাইট অর এম আই রাইট? আর দেখুন না, আপনার এখনো ওই দুই বোনের উপর অভিযোগ আছে, সন্দেহ আছে, যেখানে ফুকন নিজের বক্তব্যে এটা বলে দিয়েছে যে ডক্টর আগা সে টাকা দিয়ে ওকে এই গ্লাসটা চুরি করতে বলেছিল। তারপরেও আপনি ভালো কথা মনে করালেন আপনি, থ্যাংক ইউ। ওই টাকা 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 ইওর অনার, আমি আরও একবার ফুকনকে কাঠগড়ায় ডাকতে চাই। হ্যাঁ, তো ফুকন, একটা কথা বলো, ডেসক্রাইব করে বিস্তৃতভাবে এটা বলো জজ সাহেবকে যে কি হয়েছিল, কিভাবে। আমি রাস্তার উপর দাঁড়িয়েছিলাম, একটা গাড়ি এলো, পয়সা দিল, চলে গেল। আর ওই গাড়িতে আর কেউ ছিল না? না স্যার, আর কেউ ছিল না। না মানে ওর পাশের সিটে কেউ বা পিছনের সিটে কেউ? কেউ ছিল না স্যার। কেউ না, একটা লোকই ছিল। একজনই ছিল। তো তুমি কি ওই মানুষটার মুখ দেখেছিলে? হ্যাঁ, আমি দেখিনি, কিন্তু ডক্টর আকাশ আমাকে বলেছিলেন যে উনি নিজেই আসবেন। ডাক্তারের গাড়ির ওপর ডাক্তারের প্লাস চিহ্নও ছিল। কিন্তু যেরম ভাবে তুমি বলেছিলে ডক্টর আগাসে ওই ড্রাইভারের সিটে বসেছিল। আর কোথায় বসবে স্যার? পিছনের সিটে বসে থোড়ি গাড়ি চলে। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। ডক্টর আগাসে তো ড্রাইভারের সিটে বসেও গাড়ি চালাতে পারবে না ফুকন। ইওর অনার, ডক্টর আগাসে গাড়ি চালাতে পারেনি না। ইওর অনার, এই ডিভিডি ডক্টর আগাসে 19 ফেব্রুয়ারির দিন উনি মুম্বাইতে ছিলেনই না, উনি পাটনায় ছিলেন, একটা ডক্টরস কনফারেন্স অ্যাটেন্ড করছিলেন। আর এই ডিভিডিটাতে ওই কনফারেন্সের ভিডিও রেকর্ড করা আছে। ডক্টর আগাসে তো এখানে কেডি। আমি মিথ্যা বলছি না স্যার, আমি মিথ্যা বলছি না। উনি আমাকে বলেছিলেন উনি ডক্টর আকাশে। হ্যাঁ স্যার, ওই সময় ওই নামে এসএমএসও করেছিল। হ্যাঁ, আমার কাছে ওই এসএমএস সেভ আছে। ইওর অনার, ফুকনের মোবাইল ফোনটা পুলিশ বাজেয়াপ্ত করেছে। আমি আদালতের কাছে আবেদন করছি যে ওনার মোবাইল ফোনটাই আদালতে নিয়ে আসা হোক। ইওর অনার, এই এসএমএস 17 ফেব্রুয়ারি পাঠানো হয়েছিল সকালে 11:10 আমি নিজেই তোমাকে প্রগতি ময়দানের বাইরের রাস্তায় টাকা দিতে আসবো ডক্টর আগাশে। আমার বিশ্বাস রয়েছে ইওর অনার, যদি আমি ফোন করি এই নাম্বারটাতে, তো জানতে পারা যাবে যে ওই ফোনটা ডক্টর আগাশের কিনা। দুর্ভাগ্যবশত ইওর অনার, নাম্বারটা ডিসকানেক্টেড। দুর্ভাগ্য আপনার। কি ভাবলেন আপনি? আপনি একটা ফোন করবেন আর খুনির ফোন এখানে বাজবে, মানে একটা গান বাজবে এখানে, আর আদালতে খুনি ধরা পড়বে, এরকমই ভেবেছিলেন আপনি? সিম কার্ড যতই ফেলে দেওয়া হোক, কিন্তু IMEI নাম্বারটা তো রয়েছে। IMEI? হ্যাঁ, আপনি জানেন না এটা? ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। বুঝলেন? বুঝলেন না, বুঝাচ্ছি আমি। যেরকম ভাবে গাড়ির নাম্বার প্লেট হয়ে থাকে, চাইলে ওই নাম্বার প্লেটটা বদলে দেওয়া যায়, গাড়ির আসল পরিচয় ওটার চেসি নাম্বার দিয়ে হয়, ঠিক সেরকমই সমস্ত এই হেঁটে চলে বেড়ানো দূরভাষ যন্ত্রের একটা খাস IMEI নাম্বার হয়, যেটা তার আসল পরিচয় হয়ে থাকে। আর ওই IMEI নাম্বারের সাহায্যে আমি খুঁজে বার করব যে এই ফোনটা ঠিক কার। অনুমতি চাইছি ইওর অনার। হাওলদার সাহেব, একটু এনাদের ফোনগুলো নিয়ে আসুন। ডক্টর সিঙ্গলেরটাও। এই নিন কেডি বাবু। ধন্যবাদ।
পারফেক্ট ম্যাচ ইওর অনার। ডক্টর সিংহা। অর্ডার অর্ডার। ডক্টর সিংঘল, মিথ্যার পা হয় না, সে বেশি দূর পর্যন্ত কখনোই যেতে পারে না। আমাদের সৌভাগ্য আর আপনার দুর্ভাগ্য যে এখন এই মামলাটা জলের মতো স্বচ্ছ হয়ে গিয়েছে। ফোনটা আপনার, আর আপনি ফুকনকে ওই এসএমএসটা পাঠিয়েছিলেন। আপনি গিয়েছিলেন ওখানে ডাক্তার সেজে ফুকনকে টাকা দিতে, আর আপনার কালো টাকার ভান্ডার থেকে আপনি একটা ছোট অংশ জশনকেও সেখান থেকে দিয়েছিলেন ভান্ডারীকে হত্যা করার জন্য। এটা কি ঠিক নাকি এটা ঠিক? আগে হ্যাঁ, ভান্ডারীকে আমি মেরেছি জশনের হাত দিয়ে। সাইলেন্স। এর জন্য আমি জশনকে 10 লাখ টাকা ব্ল্যাক মানিতে দিয়েছি, আর আমার প্ল্যান অনুসারে জশন ভান্ডারীর নোটে সায়ানাইড লাগিয়েছিল আর বান্ডিল বদলে দিয়েছিল। আর দ্বিতীয়ত আপনি ফুকনকে দিয়ে ওই গ্লাসটা চুরি করিয়েছিলেন। আর যখন জশন এই কথাটা জানতে পারল, তার আগে যতক্ষণ না ও আপনার কথা ফাঁস করে দেয়, আপনি ওকেও হত্যা করে দিলেন। আমি এই কাজ করার জন্যে ফুকন আর জশনকে আলাদা আলাদা ভাবে ব্যবহার করেছি। ওদের বেশি টাকা দিয়ে বলেছিলাম যে দোষটা শুধু মায়ার উপরেই ফেলে, যাতে ওর জেল হয়। আর মেহেকার শরীর মায়ার সঙ্গে জুড়ে থাকার জন্য দুজনের অপারেশন করতে বাধ্য হয়, আর ওই অপারেশন আমি করি, শুধু আমি। খুবই দুঃখের বিষয় ডক্টর সিংঘল যে আপনি আপনার স্বার্থের জন্য, শুধুমাত্র একটা অপারেশনের জন্য আপনি লোকজনের প্রাণ নিলেন। এটা কোনো সাধারণ অপারেশন ছিল না, আমার জীবনের মেডিকেল প্রফেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এই ব্যতিক্রমী অপারেশনকে দেখার জন্য সারা পৃথিবীর মিডিয়া আর মেডিকেল কমিউনিটি সজাগ দৃষ্টি রেখেছিল এর ওপর। রাতারাতি আমি এক নামকরা ডাক্তার হয়ে গেলাম। টাকা, ইজ্জত, মান, সম্মান সবকিছুর দরজা খুলে গেল। একটা দরজা খুলে গেল আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, জেলের। হ্যাঁ হ্যাঁ, আর এটা খোলার জন্য আপনার খুবই সহযোগিতা রয়েছে ডক্টর সিংঘল। কি? হ্যাঁ, কেননা শুধুমাত্র একটা এসএমএস এর সাহায্যে কারোর ফোনের আইএমইআই নাম্বারটা খুঁজে বের করা এতটা সহজ নয়। ডক্টর সিংঘল, একটা পুরো পদ্ধতি হয় আইএমইআই নাম্বারটা খুঁজে বার করার জন্য। এটা তো যখন আমি আপনাকে দেখলাম একটু ইতস্তত করছেন আপনি, তখন আমার কিছুটা সন্দেহ হলো, কিছুটা অনুমান হলো যে এই খেলাটার খেলোয়াড় আপনিই হবেন। তাহলে আপনি ওখানে ফোন নিয়ে কি করছিলেন অতক্ষণ ধরে? আপনি ওইটা আমি ক্ষমা চাইছি আপনার কাছে। ফুকনের মোবাইলে আমি গেম খেলছিলাম, আমার ওই ফেভারিট গেম একটা, ডিফেন্স রেজিস্ট্রি অনার। এই আদালত অমরনাথ ভান্ডারী আর জশন শ্রীবাস্তবের খুনের অপরাধে ডক্টর সিংহলকে অপরাধী শনাক্ত করে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর মিস মায়া শাস্ত্রীকে এই অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠক সাহেব, আপনার এই জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাতে ইচ্ছে করছে না। সিরিয়াসলি, এই যে আইএমইআই এর একটা গেম খেললেন আপনি, আপনার মতন সিনিয়র লয়ারকে এটা শোভা দেয় না। দিস ইজ চিটিং, কেডি। জসওয়াল সাহেব,
প্রেম আর যুদ্ধে সবকিছুই সঙ্গত। এখন ওখানে আপনি দেখুন, একজন স্বার্থপর করাপ্টেড ডক্টরের তার কৃতকর্মের জন্য সাজা মিলল, আর এই দেখুন সামনে 20 বছর পর বিচ্ছেদ হয়ে যাওয়া মা আর মেয়ের মধ্যে মিলন হচ্ছে। কত ভালোবাসা, কত স্নেহ। তো এখনো কি বলবেন আপনি এটা চিটিং, এটা রং? রাইট।